Hello everyone, welcome back once again with Shazibul's English Care. Hopefully you are very fine, and today I'm going to talk about an important grammatical item, that is phrase. And what is phrase? First of all, we'll have to know about this. Phrase is a collection of some words. কতগুলো শব্দের একটা সংগ্রহকে আমরা বলছি phrase. And এই ফ্রেজের কাজ কি, এরা কি করে, বাক্যেরা কি করে, সেটা হচ্ছে phrase is used as a single words of speech. অর্থাৎ আমরা জানি যে 8 classification of words of speech: noun, pronoun, verb, adverb, adjective, prepositions, conjunctions, interjections. তো শুধুমাত্র except pronoun, শুধুমাত্র pronoun ছাড়া যে আর 7 প্রকার parts of speech রয়েছে, এই 7 প্রকার parts of speech এর নাম অনুসারে কিন্তু ফ্রেজের নামকরণ করা হয়। অর্থাৎ ফ্রেজ হচ্ছে একটা গুচ্ছ শব্দ, অর্থাৎ দুই বা ততোধিক, একটার অধিক শব্দ মিলে একটা গুচ্ছ শব্দ, যেই গুচ্ছ শব্দগুলো একটা প্রতিষ্ঠিত পার্টস অফ স্পিচের কাজ করবে, এমন শব্দগুচ্ছকে আমরা বলছি ফ্রেজ। এবং বাই ইউজিং ফ্রেজ ইন দ্য সেন্টেন্স, আপনি সেন্টেন্সকে আরও ডেকোরেট করতে পারেন, আরও সুন্দর করতে পারেন। আর যদি আপনি ফ্রেজের ব্যবহার বাক্যে যদি আপনি করেন, তাহলে বাক্য অবশ্যই সুন্দর হবে। আর ফ্রেজের ব্যবহার বাক্যে ছাড়া সেই বাক্যটা আমি বলি যে লবণবিহীন তরকারির মতো, ওই শব্দটা লিখে আপনিও শান্তি পাবেন না, যে শুনবে বা যে দেখবে সেও খুব বেশি শান্তি পাবে না। দ্যাটস ওয়াই আমাদের ফ্রেজের ব্যবহারটা বাক্য বড় করার ক্ষেত্রে শেখাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা সেটাই আজকের ক্লাসে করবার চেষ্টা করছি। তো আসেন আমি ফ্রেজ জিনিসটাকে ছোট্ট করে একটু বুঝিয়ে তারপরে আমি প্রত্যেকটা ফ্রেজের নাম অনুসারে সেগুলোর আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব উদাহরণের মাধ্যমে। ওকে, তো আসেন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই স বার্ড, আমি পাখি দেখলাম। তো এর ভেতরে কিন্তু দেখেন একটা পরিপূর্ণ বাক্য, কিন্তু বাক্যটা শুনে খুব বেশি ভালো লাগার কথা না, কারণ এই বাক্যে মশলা নাই, সবই ঠিক আছে, মৌলিক উপাদানগুলো ঠিক আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, বার্ড অবজেক্ট আছে। কিন্তু এই সেন্টেন্সটা যদি আরেকটু ডেকোরেট করে লেখা যায়, আই স আ বিউটিফুল বার্ড, এর মানে হচ্ছে আমি একটি সুন্দর পাখি দেখলাম। এই সেন্টেন্সের তুলনায় তুলনামূলকভাবে পরবর্তী সেন্টেন্সটা বেশি সুন্দর। কেন জানা? কারণ পরবর্তী সেন্টেন্সে ফ্রেজের ব্যবহার করা হয়েছে। কেমনভাবে? এখানেও 3টা অংশ ছিল, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল। এখানেও 3টা অংশ আছে, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল। কিন্তু মজার ব্যাপার হলো এই দ্বিতীয় বাক্যের যে অবজেক্ট, সেই অবজেক্টটা শুধু অবজেক্ট না, এটা অবজেক্ট তো বটেই, প্লাস সঙ্গে সঙ্গে ও কিন্তু একটা নাউন ফ্রেজও। ফ্রেজ, এখন ফ্রেজের সঙ্গে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, কতগুলো শব্দের সংগ্রহ যার ভেতরে ভার্ব থাকবে না। এ বিউটিফুল বার্ড, এই 3টা শব্দের ভেতরে কিন্তু ভার্ব নাই, কিন্তু ও কিন্তু একটা প্রতিষ্ঠিত পার্টস অফ স্পিচের কাজ করেছে। কিসের কাজ করেছে? নাউনের কাজ করেছে, রাইট? যেহেতু নাউনের কাজ করেছে, সুতরাং ও হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজ কারা কারা হতে পারবে ভাইয়া? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নাউন ফ্রেজ কারা কারা হতে পারবে। সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে, বাক্যে যেই যেই জায়গার শব্দগুলো, বাক্যে যেই যেই জায়গার শব্দগুলো নাউন হতে পারে, সেই সেই জায়গার শব্দগুচ্ছগুলো নাউন ফ্রেজ হতে পারে। পয়েন্ট টু বি নোটেড দ্যাট। আমি খাতা কলম নিয়ে সাথে নিয়ে ক্লাস করবার জন্য আমি নর্মালি একটু অনুরোধ করে থাকি, তো এই কথাটা একটু নোট করতে পারেন। বাক্যের যেই যেই শব্দগুলো নাউন হবে, ঠিক সেই সেই জায়গার শব্দগুচ্ছগুলো কিন্তু নাউন ফ্রেজ হবে। আমি কোন কোন জায়গার শব্দগুলো নাউন হয় আর কোন কোন জায়গার শব্দগুলো নাউন ফ্রেজ হয়, সিমিলারিটি তো বটেই আছে, আমি সেইগুলো একটু দেখানোর চেষ্টা করছি। যেমন দেখেন, বাক্যের সাবজেক্ট তো সবসময় নাউন হবে, আমরা জানি নাউন কারা কারা হবে। বাক্যের যে সাবজেক্ট, সে সবসময় নাউন হবে অথবা প্রোনাউন হবে। আমি প্রোনাউন নিয়ে কথা বলছি না, নাউন নিয়ে কথা বলছি। বাক্যের যিনি অবজেক্ট, তিনি কি হবেন? তিনিও নাউন হবেন অথবা প্রোনাউন হবে। এই দুটো আমরা সবাই জানি। এরপরের যেগুলো জানা দরকার সেগুলো আমি লিখে দিচ্ছি। এইটা আমরা সবাই জানি না, সেটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। প্রিপজিশন এর অবজেক্ট। তো প্রিপজিশনের অবজেক্ট সবসময় নাউন হয়, কিন্তু যদি গুচ্ছ শব্দ মিলে নাউন হয় তাহলে সেটা নাউন ফ্রেজ। আর কি কি? কমপ্লিমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সবসময় নাউন হবে, সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হোক আর অবজেক্ট কমপ্লিমেন্ট হোক, আমরা আলোচনা করব। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা হতে পারে সাবজেক্ট কমপ্লিমেন্ট, হতে পারে অবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু দুইটা কমপ্লিমেন্টই নাউন হবে। আর একটা জিনিস নাউন হয়, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা নাউন হবে।
তো এই জায়গার শব্দগুলো সবসময় নাউন হয়। দেখেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন আসে এক ধরনের প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ থেকে। একটা শব্দ বোল্ড করে দেওয়া হলো, অথবা একটা শব্দের নিচে সুন্দর একটা দাগ দেওয়া আছে এবং বলা হচ্ছে হুইচ কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইজ ইট, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। সেক্ষেত্রে আমাদের আনসার করতে হয় না হলে নাউন, না হলে প্রনাউন। তো নাউন নর্মালি বাক্যে হয় এই জায়গার শব্দগুলো সবসময় নাউন হয়। সাবজেক্টের জায়গায় প্রোনাউন হতে পারে, কিন্তু ফ্রেজের আলোচনার কারণের জন্য প্রোনাউন যেহেতু ফ্রেজ হয় না, সুতরাং আমরা বলছি নাউন। তো সাবজেক্টের জায়গায় নাউন হবে, অবজেক্টের জায়গায় নাউন হবে, প্রিপজিশনের অবজেক্ট নাউন হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন হবে, আর অ্যাপোজিটিভ নাউন হবে। এইগুলো আমি একটু উদাহরণের মাধ্যমে এক্সাম্পল দিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। ওকে, গো। বাক্যের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে এরকম একটা এক্সাম্পল হতে পারে যে, আচ্ছা আমি যদি এরকম সেন্টেন্স লিখে লোক, মিল্ক ইজ গুড ফর হেলথ, দুধ স্বাস্থ্যের জন্য ভালো। এই একটা সেন্টেন্স, এই বাক্যের সাবজেক্টকে মিল্ক। তো এই মিল্কটাকে আমি যদি আরেকটু বড় করি, কিসের মাধ্যমে? বাই ইউজিং ফ্রেজের মাধ্যমে। সেটা কি? ড্রিঙ্কিং মিল্ক, ড্রিঙ্কিং সাম মিল্ক রেগুলারলি, অর্থাৎ নিয়মিত দুধ পান করা। এরপর আপনি বাক্যাংশ যেটা ছিল সেটাই দেন, ইজ গুড ফর হেলথ। সেক্ষেত্রে দেখেন এই বাক্যের ভার্ব কিন্তু, আগের বাক্যের ভার্ব কে ছিল? ইজ। পরবর্তী বাক্যের ভার্ব ইজ। আগের বাক্যের নাউন কে ছিল? মিল্ক, বা সাবজেক্ট কে ছিল? মিল্ক। কিন্তু এই বাক্যের সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্টও মিল্ক, হেডওয়ার্ডটা মিল্কই আছে, কিন্তু এই মিল্ক সাথে আরও কিছু শব্দ নিয়েছে, 1 2 3 তিনটা শব্দ নিয়েছে। তো সাবজেক্ট যেহেতু সবসময় নাউন হয়, সুতরাং এটা নাউন ফ্রেজ। তো এভাবে কিন্তু আপনারা ফ্রেজ ইউজ করে বাক্যটাকে বড় করতে পারেন। এই বাক্যকে তুলনামূলক একটু হলেও কিন্তু আমি বড় করেছি, কিসের মাধ্যমে? বাই ইউজিং ফ্রেজ। ওকে, অবজেক্ট আপনি ফ্রেজ বানাতে পারেন, অবজেক্টকে আপনি ফ্রেজ বানাতে পারেন। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে একটা করে এক্সাম্পল দেব। আপনারা ক্লাস শেষে আপনাদের মতো করে আমার এই উদাহরণের আঙ্গিকে আরও অনেক সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে বেনিফিটেড হবেন। ওকে, এরকম যদি একটা সেন্টেন্স লিখি, আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ইভেন্ট, আমি ঘটনার খুঁটিনাটি সবই জানি। ওকে, এবারের সাবজেক্টকে আই, নোটা কি? ভার্ব। অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে ইভেন্ট। কিন্তু আমি যদি এরকম সেন্টেন্স লিখতাম, আই নো দ্য ইভেন্ট, সেহেতু সাবজেক্ট থাকতো আর ভার্ব থাকতো। আই নো দ্য ইভেন্ট, সাবজেক্ট থাকতো, ভার্ব থাকতো আর অবজেক্ট থাকতো, সাবজেক্ট থাকতো, ভার্ব থাকতো আর অবজেক্ট থাকতো। আই নো দ্য ইভেন্ট। কিন্তু আমি ইভেন্টটাকে একটু বড় করে লিখেছি, অবজেক্টটাকে একটু বড় করে লিখেছি, কিসের মাধ্যমে? বাই ইউজিং ফ্রেজের মাধ্যমে। সুতরাং এটা নাউন ফ্রেজ। তো সাবজেক্ট নাউন ফ্রেজ হতে পারে, অবজেক্ট নাউন ফ্রেজ হতে পারে, প্রিপজিশনেরও অবজেক্ট হয়। সেরকম কীরকম সেটা একটু আমরা দেখার চেষ্টা করছি। আমি যদি এরকম একটা সেন্টেন্স দেখি, হি কেম টু আওয়ার হাউস, কেম টু আওয়ার হাউস, সে আমাদের বাড়ি আসলো। রাইট, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন বাকি অংশটা। এখানে প্রিপজিশনটা হচ্ছে টু, প্রিপজিশনের পরে যে অংশটা আছে, হি কেম টু হাউস, সে বাড়ি আসলো, আর আওয়ার হাউস, যেহেতু একাধিক শব্দ, একের অধিক শব্দ মিলে একটা শব্দগুচ্ছ তৈরি হয়ে গেছে এবং এটা প্রিপজিশনের পরে এবং এর ভিতরে কোনো প্রত্যয়ও নাই, সে কোথায় আসলো? আমাদের বাড়ি আসলো। এখন বাড়িতে কিন্তু বলছি না, আমাদের বাড়ি আসলো। সেক্ষেত্রে আওয়ার হাউস এটা কিন্তু প্রিপজিশনের অবজেক্ট। তো প্রিপজিশনের অবজেক্ট এটা কোন ফ্রেজ? অবভিয়াসলি নাউন ফ্রেজ। অর্থাৎ আওয়ার হাউসটা নাউন ফ্রেজ, আওয়ার হাউস নাউন ফ্রেজ। কিন্তু বোল্ড অংশটা যদি এটুকু থাকে যে টু আওয়ার হাউস কোন ফ্রেজ, টু আওয়ার হাউস কোন ফ্রেজ, সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। কিন্তু টু এর পরে শুধু আওয়ার হাউস, এটা নাউন ফ্রেজ। রাইট, কিন্তু নাউন ফ্রেজ তো বটেই, কিন্তু প্রিপজিশনের অবজেক্টের কারণের জন্য এটা নাউন ফ্রেজ, কারণ অবজেক্ট তো সবসময় নাউনই হবে। রাইট রাইট, আমি আবারও বলছি, প্রোনাউনও হতে পারে, কিন্তু আমরা ফ্রেজের কারণে, প্রোনাউন তো ফ্রেজ হতে পারবে না, দ্যাট মিনস আমরা প্রোনাউনটাকে বাদ দিয়েছি, একসেপ্ট করছি। ওকে, আসেন
এবার আসেন কমপ্লিমেন্ট সবসময়ই কমপ্লিমেন্ট যেটা কমপ্লিমেন্ট সবসময়ই নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট সবসময়ই নাউন ফ্রেজ। আমরা এখন পর্যন্ত কথা বলছি কিন্তু শুধু নাউন ফ্রেজ নিয়ে। কমপ্লিমেন্ট কি জিনিস, কমপ্লিমেন্ট কি জিনিস এটা জানবার আগে বোধহয় জানা দরকার কমপ্লিমেন্টের ক্লাসিফিকেশন দুই ধরনের হয়, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ বাক্যের সাবজেক্ট সমান সমান যদি বাক্যের ভার্ব পরবর্তী শব্দগুচ্ছ হয় সেক্ষেত্রে বাক্যের ভার্ব পরবর্তী শব্দগুচ্ছটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর বাক্যের অবজেক্ট সমান সমান যদি বাক্যের ভার্ব পরবর্তী শব্দগুচ্ছ হয় সেক্ষেত্রে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। বোধহয় বোঝেন নাই, কিন্তু উদাহরণের মাধ্যমে যদি বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে বোধহয় বোঝা সম্ভব হবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি এরকম একটা সেন্টেন্স হয়, শিলা, আমি গতদিন এরকম একটা সেন্টেন্স লিখছিলাম, ইজ দ্য চেয়ারম্যান ম্যাম of our company। শিলা হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান ম্যাম, শিলা ইজ দ্য চেয়ারম্যান ম্যাম অফ আওয়ার কোম্পানি। পুরো বাক্যটার সাবজেক্ট শিলা, ইজটা হচ্ছে ভার্ব। এখানে কমপ্লিমেন্ট কোনটা, কমপ্লিমেন্ট হচ্ছে দ্য চেয়ারম্যান ম্যাম অফ আওয়ার কোম্পানি, এটা কমপ্লিমেন্ট। কেন, কারণ এই যে দা থেকে শুরু করে কোম্পানি পর্যন্ত যে ফ্রেজটা, দা থেকে শুরু করে কোম্পানি পর্যন্ত যে ফ্রেজ, এর ভেতরে নিশ্চিত কোনো ভার্ব নাই, সুতরাং এটা ফ্রেজ। এই ফ্রেজের হেডওয়ার্ডটা কিন্তু চেয়ারম্যান, অর্থাৎ এই দা, ম্যাম, অফ, আওয়ার, কোম্পানি এই সবগুলো লেখার পেছনের কারণ কিন্তু চেয়ারম্যান। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে চেয়ারম্যানটা কে? চেয়ারম্যানটা হচ্ছে শিলা। তো শিলা ইকুয়াল টু, শিলা সমান আমি চেয়ারম্যান বলতে পারি। আবার যদি আমি বলি শিলাটা কে, শিলাটা চেয়ারম্যান। সুতরাং এবার আসেন কমপ্লেক্স সাবজেক্ট কমপ্লিমেন্ট কি বলেছি, বাক্যের ভার্ব পরবর্তী শব্দগুচ্ছ, বাক্যের ভার্ব পরবর্তী শব্দগুচ্ছ ইকুয়াল টু যদি সাবজেক্ট হয় তাহলে এই কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোধহয় বোঝানো মানে বোঝাতে পেরেছি। ওকে, যদি এরকম সেন্টেন্স হয়, গতদিন এরকমও লিখছিলাম, হি ইলেক্টেড মি the captain of the class। সে আমাকে ক্লাসের ক্যাপ্টেন বানালো। হি ইলেক্টেড মি দ্য ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস। সে আমাকে ক্লাসের ক্যাপ্টেন বানালো। ওকে, রাইট। হি সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। ওকে, কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট হচ্ছে দ্য ক্যাপ্টেন থেকে শুরু করে ক্লাস পর্যন্ত। কেন কমপ্লিমেন্ট? লুক, বাক্যের ভার্ব এটা ইলেক্টেড, বাক্যের ভার্ব পরবর্তী যে শব্দগুচ্ছ দা থেকে শুরু করে ক্লাস পর্যন্ত, এই শব্দগুচ্ছটা কাকে মডিফাই করছে? এই শব্দগুচ্ছ সমান সমান কি হি নাকি মি? আচ্ছা, সে আমাকে বানালো, কি বানালো? ক্যাপ্টেন। তো এই শব্দগুচ্ছের হেডওয়ার্ডটা কিন্তু ক্যাপ্টেন, হেডওয়ার্ডটা কিন্তু ক্যাপ্টেন। এখন এই ক্যাপ্টেন সমান সমান কি আমি নাকি ক্যাপ্টেন সমান সমান সে? আমি। সুতরাং মিটা যেহেতু অবজেক্টের জায়গায় আছে, সুতরাং দা থেকে শুরু করে ক্লাস পর্যন্ত এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তো অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন ফ্রেজ হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন ফ্রেজ হবে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিসটা আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ জিনিসটা কি? অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ গুচ্ছ শব্দ যে নাউনকে মডিফাই করে, অর্থাৎ অ্যাপোজিটিভ সমান সমান নাউন, বা নাউন সমান অ্যাপোজিটিভ, বা অ্যাপোজিটিভ সমান নাউন। আচ্ছা, ওকে, আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝাই। নেলসন ম্যান্ডেলা যদি আমি লিখি, এতটুকু পড়ে কিন্তু নেলসন ম্যান্ডেলা কে আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি? আই থিঙ্ক নট। আচ্ছা, এখানে আমি একটা কমা দিলাম। এবার আমি লিখলাম ফ্রিডম ফাইটার টু প্রেসিডেন্ট। আচ্ছা লোক, এখন কিন্তু নেলসন ম্যান্ডেলাকে আমরা বুঝতে পারছি কিভাবে? ফ্রিডম ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা কে ছিল? একজন স্বাধীনতার যোদ্ধা ছিল এবং টু প্রেসিডেন্ট, সে একটা সময় রাষ্ট্রপতি হয়েছিল। এবার বাক্যটা আমি দেখেন আরো বড় করছি, গাইডেড সাউথ আফ্রিকা। যিনি সাউথ আফ্রিকাকে পরিচালনা করতেন, নেলসন ম্যান্ডেলা কে ছিল? ফ্রিডম ফাইটার টু প্রেসিডেন্ট, গাইডেড সাউথ আফ্রিকা।
তো অ্যাপোজিটিভ জিনিসটা আসছে মূলত এই কমা থেকে। এই কমাটার নাম হলো অ্যাপোজিটিভ কমা। এই কমার কাজ কি? এই কমার কাজ হচ্ছে এই কমা যে নাউনের পরে বসবে, এই কমাটা যে নাউনের পরে বসবে, এই নাউন সম্পর্কে একটা অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য প্রদান করবে যে গুচ্ছ শব্দ, সেই গুচ্ছ শব্দকে আমরা বলছি অ্যাপোজিটিভ ফ্রেজ। এখন অ্যাপোজিটিভ ফ্রেজ তো বটেই, অ্যাপোজিটিভ ফ্রেজ সবসময় নাউন ফ্রেজ হয়। কেন? কারণ হচ্ছে ইকুয়াল টু। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, যেমন দেখেন পরস্পর পরস্পরকে কিন্তু সমানভাবে আইডেন্টিফাই করছে, নির্দেশ করছে। আমি যদি বলি যে আসলে প্রেসিডেন্ট কে ছিল, এই প্রেসিডেন্ট সম্পর্কে তথ্য কি নেলসন ম্যান্ডেলা দেবে না বাক্যে? অবভিয়াসলি দেবে। প্রেসিডেন্ট কে ছিল, আপনি উত্তর দেবেন নেলসন ম্যান্ডেলা। আবার যদি আমি বলি নেলসন ম্যান্ডেলা কে ছিল, আপনি উত্তর দেবেন এখান থেকে প্রেসিডেন্ট। পরস্পর পরস্পরকে আইডেন্টিফাই করছে, সুতরাং এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমি এরকম বলতে পারি, ভাইয়া নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তথ্য দিচ্ছে, নেলসন ম্যান্ডেলা তো নাউন, সুতরাং নাউনকে মডিফাই করে এমন শব্দ তো কে তো আমরা অ্যাডজেক্টিভ বলি, সুতরাং এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি না। এই অ্যাপোজিটিভের ক্ষেত্রে সুযোগ নাই। কেন? কারণ এখানে পরস্পর পরস্পরকে মডিফাই করে, এবং সংজ্ঞার ভিতরে এরকম লেখা আছে যে অ্যাপোজিটিভ সবসময় নাউন ফ্রেজই হবে, কারণ এখানে ইকুয়াল টুর একটা ব্যাপার আছে। ওকে, বোধহয় বোঝা গিয়েছে। আমি একটু পরবর্তী দিকে আগাচ্ছি। ওকে, তো নাউন ফ্রেজ তো এ পর্যন্তই ছিল। তা নাউন ফ্রেজ কি জিনিস আমি আবার একটু প্রথমের কথা বলছি, যে বাক্যের যেই যেই জায়গার শব্দগুলো নাউন হবে, সেই সেই জায়গার শব্দ গুচ্ছগুলো নাউন ফ্রেজ হবে। কারা কারা নাউন ফ্রেজ হতে পারবে? বাক্যের সাবজেক্ট, বাক্যের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা অ্যাপোজিটিভ। এরা সবসময় নাউন ফ্রেজ হবে, এবং এদের ব্যবহারটাও আমরা আলোচনা করলাম। এবার আসেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। মজার ব্যাপার হলো অ্যাডজেক্টিভও যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজও তাই, অল্প একটু পার্থক্য আছে। কি পার্থক্য? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা শব্দ, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কতগুলো নিয়ে শব্দ। এখন অ্যাডজেক্টিভ বাক্যের কোথায় কোথায় হয়? নাউনের আগে বসবে অথবা নাউনের পরে বসবে। নাউনের আগে বসেই যে সবসময় মডিফাই করবে নাউনকে অ্যাডজেক্টিভ, ব্যাপারটা এমন না। নাউনের পরে বসেও মডিফাই করতে পারে। আমি নাউনের পরে বসেই আগে একটা সেন্টেন্স লিখছি, পরে আগেরটা দিই, আগেরটা সহজ। ওকে, a girl swimming in the river is my sister. আচ্ছা, আমার বোনের পরিচয় দিয়েছি। একটা মেয়ে, ওই মেয়েটা আমার বোন। কোন মেয়েটা? সুইমিং ইন দ্য রিভার, যে মেয়েটা পানিতে সাঁতার কাটছে ওই মেয়েটা। ওকে, এখানে মেয়েটা কি অবস্থায় আছে সেটার তথ্য কিন্তু আমি পাচ্ছি এই যে নাউন পরবর্তী যেই শব্দগুচ্ছ, সেই শব্দগুচ্ছের মাধ্যমে, রাইট? গার্লটা কি অবস্থায় আছে? গার্লটা নদীতে সাঁতার কাটছে। সুতরাং সুইমিং থেকে ইন দ্য রিভার, সুইমিং ইন দ্য রিভার, এটা একটা ফ্রেজ। এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ ও গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে। ওকে, আমি আরও একটা সেন্টেন্স বোধহয় লিখতে পারবো, অর্থাৎ আপনি এরকম সেন্টেন্স লিখতে পারেন, দ্য বয় প্লেইং উইথ দ্য টয়। দ্য বয় প্লেইং উইথ দ্য টয় ইজ মাই ব্রাদার অথবা ইজ মাই ফ্রেন্ড, সামথিং সামথিং এটসেট্রা। অর্থাৎ বাক্যের পরে বসেও যদি একটা শব্দ গুচ্ছ বাক্যের নাউনকে মডিফাই করে, বাক্যের পরে বসে না, নাউনের পরে বসে, নাউনের পরে বসে যদি একটা শব্দগুচ্ছ নাউনকে মডিফাই করে, সেক্ষেত্রে অবশ্যই ওই শব্দগুচ্ছটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আগে বসে তো মডিফাই করেই, যেমন আমি প্রথমেই একটা সেন্টেন্স লিখলাম, আই স আ বিউটিফুল বার্ড, আ বিউটিফুল বার্ড। তো আ বিউটিফুল এই দুটো মিলে তো অবশ্যই শব্দগুচ্ছ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এবার আসেন ভার্বাল ফ্রেজ। এটা নিয়ে একটু কথা বলছি। ভার্বাল ফ্রেজ কি? ভার্ব, আপনারা যারা গ্রুপ ভার্ব পড়েছেন তাদের জন্য ভার্বাল ফ্রেজটা আইডেন্টিফাই করা সহজ, যারা গ্রুপ ভার্ব পড়েছেন। যারা পড়েন নাই, আমি অনুরোধ করছি যে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় গ্রুপ ভার্বের একটা ছক থাকে, সেখান থেকে 50টা বা 100টা গ্রুপ ভার্ব মুখস্থ করলেই আপনার একটা আইডেন্টিফিকেশন চলে আসবে, স্যাটিসফ্যাকশন চলে আসবে। না, আমি গ্রুপ ভার্ব বুঝি। তারপরে গ্রুপ ভার্বটা কি? ভার্ব পরবর্তী কোনো শব্দ, অর্থাৎ একটা ভার্বের পরে আরও একটা বা দুটো শব্দ বসেছে, কিন্তু বসে বাক্যের ভার্বের অর্থ পরিবর্তন হয়ে গেছে, এমন শব্দগুচ্ছকে আমরা বলছি গ্রুপ ভার্ব। আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করছি। যেমন দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, ডোন্ট লুক
down upon the poor। আচ্ছা, লুক মানে তো তাকানো, আমরা সবাই জানি, কিন্তু এই বাক্যে কি লুক মানে তাকানো? না, এই বাক্যে লুক মানে হচ্ছে তিরস্কার করা, ভৎসনা দেওয়া। ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, গরিবদেরকে তিরস্কার করো না, গরিবদেরকে উপহাস করো না। তো এখানে তিনটা শব্দ পাশাপাশি বসেছে, লুক ডাউন আপন। এটা ভার্বাল ফ্রেজ, কারণ এই বাক্যের যে মেইন ভার্ব, সেই ভার্বের অর্থটাই চেঞ্জ হয়ে গেছে পরবর্তীতে আরও তিনটা শব্দ মিলে। তো এই গুচ্ছ শব্দটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। আর একটা সেন্টেন্স লিখতে পারি, এটা বোধহয় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা বইয়ে এরকম একটা সেন্টেন্স ছিল, পাশাপাশি লিখছি। নেলসন ম্যান্ডেলা BOUGST brought down apartheid। নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যকে বট ডাউন করলেন। এখন ব্রিং মানে তো আনা, এখন নেলসন ম্যান্ডেলা কি বর্ণ বৈষম্যকে রেখে নিয়ে আসছিলেন? অবভিয়াসলি নট। কি করেছিলেন? বর্ণ বৈষম্যকে তিনি ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, ভেঙে চুরে শেষ করে দিয়েছিলেন। তো সুতরাং বট ডাউন মানে কিন্তু ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেওয়া, ভেঙে চুরে শেষ করে ফেলা। তো স্মার্ট ওয়েতে ইংলিশ বলতে গেলে বা লিখতে গেলে গ্রুপ ভার্বের ব্যবহার আসলে বাক্যে করা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, বা ভার্বাল ফ্রেজ, গ্রুপ ভার্ব বলে আর ভার্বাল ফ্রেজ বলে। গ্রুপ ভার্বও কিন্তু ভার্বিয়াল ফ্রেজ, রাইট। এখন ভার্বাল ফ্রেজ ভালোভাবে ব্যবহার করার জন্য গ্রুপ ভার্ব মুখস্থ করা, মানে মুখস্থ থাকাটা জরুরি। ওকে, এবার আসেন অ্যাডভার্বাল ফ্রেজ। অ্যাডভার্বাল ফ্রেজ কি? অ্যাডভার্বাল ফ্রেজ ইজি, কারণ বাক্যের যেই শব্দটা ভার্বকে মডিফাই করে সেই শব্দকে আমরা বলছি অ্যাডভার্ব। দেখেন নামের ভেতরেই কিন্তু স্পষ্ট আছে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে যোগ করা, যদিও এ ডবল ডি না, তারপরেও মনে রাখার জন্য অ্যাডভার্ব মানে ভার্বকে যোগ করো, অর্থাৎ ভার্ব সম্পর্কে তথ্য দেয় এমন শব্দকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। যদি একটা শব্দ ভার্বকে তথ্য দেয় তাহলে সেটা শুধু অ্যাডভার্ব, যদি গুচ্ছ শব্দ মিলে ভার্বকে তথ্য দেয় তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট। তো আমি একটা এক্সাম্পল লিখছি এরকম, ran with a high speed। সে দৌড়ালো উইথ এ হাই স্পিড। কেমন ভাবে দৌড়ালো? সে হাই স্পিডে দৌড়ালো। এখন দেখেন ভার্বটা কিন্তু র্যান, কিন্তু র্যানটাকে কিন্তু মডিফাই করছে পুরো অংশটা, উইথ এ হাই স্পিড। সুতরাং উইথ থেকে শুরু করে স্পিড পর্যন্ত অ্যাডভার্বাল ফ্রেজ। ওকে, ডান। এবার আসেন প্রিপজিশনাল ফ্রেজ কি? প্রিপজিশনাল ফ্রেজ কতগুলো প্রিপজিশন পাশাপাশি বসলো অথবা কতগুলো শব্দ পাশাপাশি বসলো, কাজ করলো একটা প্রিপজিশনের মতো, তখন পুরো শব্দগুলোকে একসঙ্গে আমি বলছি প্রিপজিশনাল ফ্রেজ। এক্সাম্পল, ওকে, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, দেয়ার was a garden before my house। আমার বাড়ির সামনে একটি বাগান আছে, বাগান ছিল, there was a garden before my house। তো এই বাক্যের প্রিপজিশন কিন্তু বিফোর, সুতরাং বিফোরকে আমি ফ্রেজ বলতে পারি না, কারণ অনেকগুলো শব্দ কিন্তু না, বিফোর একটা শব্দ, একটা শব্দের মতোই কিন্তু অর্থ প্রদান করেছে সামনে। এই সেন্টেন্সটা একটু ডেকোরেট করে লিখি, শুধু বিফোরের ডেকোরেট লিখবো না, বিফোরের জায়গায় যদি আমি ইন ফ্রন্ট অফ দেই, ইন ফ্রন্ট অফ। এখন বিফোর ইন ফ্রন্ট অফ সমানই কিন্তু বিফোর। বিফোর একটা শব্দ মানে সামনে ছিল, এখানে ইন, অফ, ফ্রন্ট তিনটা শব্দ মিলে একটা প্রিপজিশনের কাজ করেছে, সেটা কি? সামনে। সুতরাং ইন ফ্রন্ট অফ এটা কোন ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ। এবার আসেন, প্রশ্ন হচ্ছে এখানে ইন ফ্রন্ট অফ প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু ইন থেকে শুরু করে হাউস পর্যন্ত কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ বোল্ড কালারটা যদি ইন থেকে শুরু করে হাউস পর্যন্ত থাকে, অর্থাৎ ইন ফ্রন্ট অফ মাই হাউস, এটা কোন ফ্রেজ? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন? কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি করে? ভার্বকে তথ্য দেবে, রাইট? ওকে, দেখেন এরা ভার্বকেই তথ্য দিচ্ছে। দেয়ার ওয়াজ এ গার্ডেন, ছিল,
এবার প্রশ্ন করেন কোথায়, উত্তর হচ্ছে বাড়ির সামনে। কোথায়? বাড়ির সামনে। মজার ব্যাপার হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ খুঁজে বের করবার জন্য কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে ওয়াই, হোয়েন, হোয়ার, হাউ। এই চারটা জিনিস দিয়ে যদি আপনি ভার্বকে কোশ্চেন করেন, ভার্ব যদি উত্তর দেয় একটা শব্দ তাহলে ওটা অ্যাডভার্ব, আর ভার্ব যদি উত্তর দেয় একটার বেশি শব্দ একসঙ্গে উত্তর দেয় তাহলে ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলেছি? এই চারটা জিনিস দিয়ে আপনি ভার্বকে কোশ্চেন করলেন। ভার্ব যদি একটা শব্দ উত্তর দেয় তাহলে এই শব্দটা একটা হলে তো অ্যাডভার্বই হবে, কারণ ভার্ব যদি উত্তর দেয় তাহলে অ্যাডভার্বই হয়, কারণ ভার্বকে মডিফাই অ্যাডভার্বই করে। কিন্তু এই চারটা শব্দ দিয়ে আপনি প্রশ্ন করলেন ভার্বকে, ভার্ব আপনাকে একসঙ্গে এক গুচ্ছ উত্তর দিল, সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বকে প্রশ্ন করেন দেয়ার ওয়াজ এ গার্ডেন ইন মাই হাউস, আমার বাড়ির সামনে একটি বাগান ছিল। এবার আমি প্রশ্ন করলাম যে বাগানটি, হোয়ার দিয়ে কথা প্রশ্ন করেন, হোয়ার দিয়ে বাগানটি কোথায় ছিল, ও একসঙ্গে একটা বড় উত্তর দিচ্ছে ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে ছিল। সুতরাং ইন ফ্রন্ট অফ মাই হাউসটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, লোক আমরা প্রিপজিশনাল ফ্রেজ বুঝলাম, এ পর্যন্ত বুঝলাম। কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে একটু আলোচনা করছি। কনজাংশনাল ফ্রেজকে আমরা, কনজাংশনকে সবাই চিনি, বাক্যে অ্যান্ড, অর, নর, বাট, এদের কাজ কি? এরা শব্দ জোড়া দেবে অথবা এরা দুটো বাক্যকে জোড়া দেবে। কিন্তু অ্যান্ড, অর, নর, বাটই না, কতগুলো শব্দ পাশাপাশি বসলো কিন্তু অ্যান্ড, অর, নর, বাটের মতো কাজ করলো, তখন আপনি সেটাকে কি বলবেন? শুধু কনজাংশন বলবেন? না, এখন কনজাংশনের কাজও করছে কিন্তু একা করছে না, অনেকগুলো শব্দ মিলে করছে, সেক্ষেত্রে আপনি সেটাকে বলবেন কনজাংশনাল ফ্রেজ। উদাহরণ দিচ্ছি একটা, ফাদার উইথ, উইথ দিলে তো হয়েই গেল, উইথ আমি না দিলাম, লং উইথ হিজ 3 sons, বাবা তার 3 সন্তানদের সাথে। ফাদার লং উইথ হিজ 3 sons, বাবা তার 3 সন্তানদের সঙ্গে। এখন বাক্য ইচ্ছা করলে আপনি ভার্ব দিয়ে যত বড় খুশি তত বড় করুন, ওইদিকে আমার ইম্পর্টেন্স নাই। বাবার সঙ্গে তার 3 সন্তানদের জোড়া দিয়েছে কয়টা শব্দ? দুটো শব্দ। কি বলবেন? কনজাংশন? না, কনজাংশনাল ফ্রেজ বলবেন, কনজাংশনাল ফ্রেজ। আরও কিছু আছে, কিছু শব্দ আছে আমি এই মুহূর্তে মুখে বলছি, আপনি ইচ্ছা করলে আপনি খাতায় একটু নোট ডাউন করে নিতে পারেন। ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, নো লেস দেন, নট অনলি বাট অলসো। এই যেই শব্দগুলো আমি বললাম এরা প্রত্যেকেই কিন্তু কনজাংশনাল ফ্রেজ এবং বাক্যে এদের ব্যবহারই বেশি আমরা লক্ষ্য করি। ওকে, ইন্টারজেকশনাল ফ্রেজ জিনিসটা কি একটু ডেফিনেশন এবং একটা এক্সাম্পল দেব, তারপরে হয়তো ক্লাস শেষ করব। ওকে, কথা একই, কতগুলো শব্দ কিন্তু ইন্টারজেকশনের মতো কাজ করছে। এখন ইন্টারজেকশন ওয়ার্ড কোনগুলো? ওকে, তার আগে আমার আসলে জানা দরকার যে ইন্টারজেকশন যেই শব্দে যেই বাক্যে ইন্টারজেকশন ইউজ হয় সেই বাক্যের অর্থটা না হয় খুব আনন্দের হয়, না হয় খুব বেদনার হয়। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, অ্যালাস হিজ ফাদার হ্যাড ডাইড, হায় তার বাবা মারা গেল। একটা শব্দ ছিল এখানে ALAS, অ্যালাস হিজ ফাদার হ্যাড ডাইড। ইন্টারজেকশন, এই অ্যালাস এই একটা শব্দ কিসের কাজ করেছে? পুরো বাক্যের ভাবমূর্তি চেঞ্জ করে দিয়েছে। তার বাবা মারা গিয়েছে, এর ভেতরে একটা দুঃখের এক্সপ্রেশন মিক্স করেছে এই অ্যালাস এই শব্দটা। ও একা করেছে, এই জন্য আমি ওকে পার্টস অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে বলছি ইন্টারজেকশন। কিন্তু জিনিসটা যদি এরকম হতো, হোয়াট এ পিটি, এই হোয়াট এ পিটি ইকুয়াল টু কিন্তু অ্যালাস, অ্যালাস মানেও হায়, হোয়াট এ পিটি মানে কি দুঃখজনক, কথা তো তাই।
রাইট। এবার আপনি আগের সেন্টেন্স লেখেন হিজ ফাদার হ্যাড ডায়েড। তো হোয়াট এ পিটি, এটা কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন তো বটেই, ইন্টারজেকশনাল ফ্রেজ। বাক্য সুন্দর করতে হলে, বাক্য ডেকোরেট করতে হলে এই ফ্রেজের ব্যবহার ইচ অ্যান্ড এভরি সেক্টরে, প্রত্যেকটা সেন্টেন্স লেখার সময় আপনি চিন্তা করবেন যে আপনি কতগুলো ফ্রেজ ইউজ করলেন। নাও এখন থেকে চেষ্টা করেন, এবং ট্রাইংয়ের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখেন তাহলে স্যাটিসফ্যাকশনের একটা জায়গা তৈরি হবে। আগামী দিনের ক্লাসে আমরা কথা বলবো ক্লজ নিয়ে, ঠিক সেমভাবে ক্লজ নিয়ে কথা বলবো। ক্লজের ডেফিনেশন থাকবে, এবং এটা তো আমরা শুধু বাক্য বড় করা শিখছি, কিন্তু ক্লজের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাক্যও বড় করব এবং অনেকগুলো বড় বাক্যকে একসঙ্গে জোড়া দেব ক্লজের মাধ্যম দিয়ে। সে পর্যন্ত বি সেফ অ্যান্ড সাউন্ড অ্যাট ইউর হোম।